আচ্ছা, নকশা অটোক্যাডে উঠানোর আগে কিন্তু কিছু ভদ্রতা আছে, কিছু সভ্যতা আছে। ঠিক আছে? আচ্ছা, আমার ভিডিওটা কি কোনোভাবে আপনার কি সমস্যা করতেছে আমার স্ক্রিন দেখতে? না স্যার। তাহলে ভিডিও অফ করে স্যার দিন। ঠিক আছে, দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে। আপনি নকশা কম্পিউটারে আনতে পারেন, এমনকি প্লটের আউটলাইন গুলো ড্র করে, নকশার লাইনের উপর দিয়ে প্লটের আউটলাইন গুলো ড্র করে আপনি ডিমার্কেশন ট্যালি করতে পারতেছেন, প্লট গুলো বাহুর মাপ বসাইতে পারতেছেন, ক্ষেত্রফল বের করতে পারতেছেন। আর আপনার ভিতরে এখন ধারণা জন্মে গেছে যে হলো আপনার আর কিছুই দরকার নাই, ব্যাস আপনার নকশা আপনি চোখ বন্ধ করে কম্পিউটারে উঠাইতে পারবেন। আসলে বিষয়টা কিন্তু এতটা ইজি নয়। প্রতিটা কাজের পিছনে যেরকম যুক্তি থাকে, লজিক থাকে, সেরকম কিছু কৌশলও থাকে। মানে ঠাস ঠাস করে আপনি আপনার মতো করে একভাবে করলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা নয়। ঠিক আছে? তো আমাদের নকশাগুলোতে আমরা দেখি, নকশাগুলো দেখেন, এটা কিন্তু একটা কমপ্লেক্স নকশা। হ্যাঁ, এই নকশাটা কিন্তু একবারেই সিম্পল নকশা নয়। যে আপনি নকশার উপর দিয়ে পুরো নকশাটা যখন কম্পিউটারে উঠাইতে যাবেন, যে নকশার উপর দিয়ে লাইন টানলেন, দাগ নম্বর বসায় দিলেন, ব্যাস হয়ে গেছে। তো একটা নকশা করতে যায়, নকশা তো আমার থাকে, অনেক সমস্যা থাকে, অনেক সীমাবদ্ধ থাকে। আর যখন এই বড় নকশাটা যখন আপনারা ট্রেস করতে শুরু করবেন, মানে অটোক্যাডে উঠাইতে শুরু করবেন, তখন আপনারা অবজারভেশন করবেন। আমি চাইতেছি না যে আপনি ঠেকে ঠেকে শিখেন। তো যে জায়গাগুলোতে আপনি ঠেকে যাবেন, ওই জায়গাগুলো আমি আপনার কাছে ইজি করে দেবো। এই ইজি করে দেবো, আপনি মোটামুটি অটোক্যাডের কাজ কিন্তু মোটামুটি ভালো পারেন, মোটামুটি পারেন। মানে একবারেই পারেন না, বোঝেন না, এরকম বিষয়টা নয়। তো এই ইজি করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্ট 4, এবং এটাই হবে হলো কফিনের শেষ পেরে। এবং এই অ্যাসাইনমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যাসাইনমেন্টটা করতে গেলে আপনাকে ফার্স্টে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। এখন বিষয় হলো হোয়াট ইজ লেয়ার। লেয়ার বিষয়টা কি একটু আমরা দেখি, লেয়ার বিষয়টা কি। আমরা সাধারণ অবস্থায় যদি প্রশ্ন আসে যে লেয়ার কি, আমরা সবাই বুঝি স্তরে স্তরে কোনো একটা কিছু বিন্যস্ত করা। প্রতিটা স্তরকে এক একটা করে লেয়ার বলতেছে। যেমন এটা একটা বুক শেলফ। ঠিক আছে? এইটা একটা লেয়ার, 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 এইটা একটা লেয়ার। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা লেয়ার। হ্যাঁ, আমার কথা মনোযোগ সহকারে শোনেন, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, স্যার দেখা যায় না তো স্ক্রিন। স্ক্রিন শেয়ার কি দেখা যায় না? দেখা যায় তো, আপনার নেটের সমস্যা মনে হয়, একটু বের হয়ে আচ্ছা আবার জয়েন হয়ে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, দেখেন, আমরা যারা হচ্ছে হলো ফটোশপ, ইলাস্ট্রেটর যে গ্রাফিক ডিজাইন গুলো করি, হ্যাঁ, সেখানে কিন্তু লেয়ার মেনটেন করে কাজ করতে হয়। তো যারা এগুলো জানেন তারা খুব ভালোভাবে লেয়ারের বিষয়টা ভালোভাবে জানে। ওই সেম লেয়ারের বিষয়টা কিন্তু আমাদের অটোক্যাডেও আছে, এবং এই লেয়ারটা মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। এতদিন ধরে আমরা যেভাবে কাজ করে আসছি লেয়ার ছাড়া, আসলে এটা কিন্তু কাজ করার কোনো প্রসেস নয়। ঠিক আছে? এখন দেখেন, সাপোজ ধরেন প্রথম লেয়ারে আমি রাখলাম আমার গণিতের বই। ঠিক আছে? এই প্রথম ইয়েতে, হ্যাঁ, প্রথম এই সেলফে। দ্বিতীয় সেলফে রাখলাম হচ্ছে ইসলাম ধর্মের বই। তৃতীয় সেলফে রাখলাম হচ্ছে হলো সমাজ বিজ্ঞানের বই। চতুর্থ সেলফে রাখলাম ওই ইংরেজির বই। পঞ্চম সেলফে রাখলাম ইতিহাসের বই। ষষ্ঠ সেলফে আর একটা প্রজাতির আইনের বই, কিংবা যে কোনো একটা কিছু একটা বই রাখলাম। এখন যদি কারেন্ট চলে যায়, আপনি চোখ বন্ধ করে যে কোনো একটা লেয়ার থেকে বই বের করতে পারবেন। আপনাকে যদি বলি যাতে ইসলাম ধর্মের লেয়ার বই বের করেন, তাহলে আপনি সেকেন্ড লেয়ারে যদি ইসলাম ধর্মের সব বই, যেহেতু ইসলাম ধর্মের বই, তাহলে আপনি কারেন্ট চলে গেলেও অন্ধকারের মধ্যেও আপনি হাত ঢুকে দিয়ে কিন্তু ইসলাম ধর্মের একটা বই কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন। কিন্তু এইভাবে করে না করে, আপনি যদি এলো পাতারি, যদি শেলফে যদি এলো পাতারি ভাবে যদি বইগুলো যদি আপনার সাজানো থাকতো, এখানে উপরে ইসলাম ধর্ম, গণিত, ইংরেজি, সাহিত্য, ইতিহাস, সব ক্যাটাগরির বই সব জায়গাতে আছে, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরির বই কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন না। তো সুতরাং যদি এইভাবে করে যদি স্টেপ বাই স্টেপ বইগুলো যদি সাজায় রাখেন, উপরে একটা নির্দিষ্ট টাইপের বই, এটা একটা নির্দিষ্ট টাইপের বই, তাহলে কিন্তু আপনার খুঁজে বের করা কিন্তু ইজি। কিন্তু যেমন দেখেন ঔষধের দোকানে, আমি যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম, ঔষধের দোকানে গিয়ে সামনে গিয়ে চিন্তা করতাম যে আরে বাবা রে বাবা, এত ঔষধ, একটা ঔষধের নাম বলতেছি, ঠাস করে বের করতেছে। তো সেখানেও কিন্তু তার একটা লেয়ার, মেন্টাল একটা লেয়ার তৈরি করে কিন্তু এখানে ঔষধ গুলো রাখে। যেমন ওয়ার্ড গুলো
মেনটেন করে প্রথমে এ সারি, তারপরে বি সারি, তারপরে সি সারি, মানে ডিকশনারিতে যেভাবে মূলত আমাদের ওয়ার্ডের ওয়ার্ডগুলো আসলে বিন্যস্ত থাকে, তো সেভাবে তারা একটা ঔষধের দোকানে তারা ওষুধগুলো সেট করে রাখে। এটা মেন কারণ হলো তারা একটা মেন্টালি একটা লেয়ার তৈরি করে রাখছে। মেন্টাল লেয়ার বলতে বুঝাইতেছি যে হলো মনে মনে যে জানে যে উপর থেকে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, কেউ একটা ক্যাপসুলের নাম বলতেছে তো সেই সিরিয়ালে তার চোখ চলে যাচ্ছে, সে ঠাস করে পেয়ে যাইতেছে যে এই জায়গাতে আছে। ঠিক সেম জিনিসটা আমাদের এই অটোক্যাডেও প্রয়োজন। দেখেন অটোক্যাড লেয়ার বিষয়টা কি। তো প্রথমে আমরা ইয়ে করি, হ্যাঁ প্রথমে আমরা ইউনিট সেটআপ দিই। ইউএন ইন্টার একটু দ্রুত আমি করে দেব। ইউএন ইন্টার দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিসিশন আপাতত ওকে ডি ইন্টার ইঞ্জিনিয়ারিং 10 ফিট এবার আমরা একটা নকশা নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা একটা লেয়ার তৈরি করি, হ্যাঁ লেয়ারের ফুল কমান্ড হচ্ছে LAYER লেয়ার, আর শর্ট কমান্ড হচ্ছে LA ইন্টার, LAYER ইন্টার দিলে ওই লেয়ার অপশনটা চলে আসবে। LA ইন্টার দিলেও কিন্তু আমার লেয়ার অপশনটা চলে যাবে। তো এই লেয়ার অপশনে দেখেন একটা বার আছে এখানে, হ্যাঁ এই যে এখানে একটা বার আছে, এই বার ধরে কিন্তু এটা কিন্তু টানা হিস্টা করতে পারবেন, এদিক ওদিক সরে রাখতে পারবেন, ঠিক আছে। এই বার ধরে বারের উপর ক্লিক করে ধরে থেকে নাড়াচাড়া করলে যেদিকে সার্কুলেট করবেন ওদিকে চলে যাবে, হ্যাঁ। তারপরে লেয়ারের এই কোণার দিকে মাউস পয়েন্টারটা নিয়ে এসে দেখেন এটা ইচ্ছা করলে আমরা একটু ছোট করতে পারতেছি। তো ড্রয়িং এর সময় অনেক সময় আমাদের লেয়ারটা একটু কাস্টমাইজ করতে ছোট বড়, ঠিক আছে। আমাদের রিবনেও লেয়ার আছে, রিবনের লেয়ারে আমরা করে যাই, আমরা রুট থেকে আসি পরে সহজ জিনিসটা তো আমরা পারবোই, দেখাই দিলেই পারবো, ঠিক আছে। তো দেখেন এইখানে, আচ্ছা এইখানে দেখেন উপরে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। প্রথমে দেখেন এই অপশনে দেখেন এই হলুদ, এইখানে একটা ক্লিক দিলাম, দেখেন এখানে একটা লেয়ার চলে আসলো। যেমন লেয়ারের নাম দিলাম হচ্ছে হলো সাপোজ ধরেন এখানে ফয়সাল ভাইয়ের নাম দেখতেছি, FAYSAL, প্রথম লেয়ারের নাম দিলাম ফয়সাল, ঠিক আছে। এই লেয়ারের কালার সেট করে দিলাম হচ্ছে হলো লাল, ঠিক আছে। আমি আবার একটা লেয়ার নিই, আবার এখানে ক্লিক দিলে আবার একটা লেয়ার তৈরি হবে, হ্যাঁ। এই লেয়ারের নাম দেব হলো কার নাম দিই মুমিন ভাই, OMIN। দ্বিতীয় লেয়ারের নাম দিছি মুমিন। এই লেয়ারের কালার দিলাম হলো নেইল কালার, ঠিক আছে। তো এগুলো আমি যেহেতু আপনাদের শিখাইতেছি বিষয়টা, যারা জানেন জানেন, যারা জানেন না তাদের, যারা যেহেতু শিখাইতেছি আমার সময় লাগতেছে, হ্যাঁ এটা করতে কিন্তু সময় লাগে না। আচ্ছা এই লেয়ারের ফয়সাল লেয়ারের লাইন থিকনেসটা দিলাম হচ্ছে হলো 30 mm দিলাম ফয়সাল লেয়ারের। মুমিন লেয়ারের লাইন থিকনেস দিলাম হচ্ছে হলো 50। দেখেন এটা 30 mm, আর মুমিন লেয়ারের লাইন থিকনেস হচ্ছে হলো 50 mm, কালার দিছি নীল। আরো কয়েকটা লেয়ার নেই, এরপর লেয়ার নেই হলো মোশাররফ ভাইটা নেন। আচ্ছা মোশাররফ ভাই, বানান ভুল হইলে আবার গালি দেন না। আচ্ছা মোশাররফ নামে একটা লেয়ার নিলাম, এই লেয়ারের কালার দিলাম হচ্ছে হলো হলুদ কালার, ঠিক আছে। আর লাইন থিকনেস 40 দিলাম, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু 3টা লেয়ার ক্রিয়েট করছি, ঠিক আছে। দেখেন উপরে কিন্তু বাই ডিফল্ট একটা লেয়ার কিন্তু আছে, বাই ডিফল্ট 0 নামে একটা লেয়ার আছে, দেখেন। আচ্ছা এইবার আমরা ফয়সাল লেয়ারটা অ্যাক্টিভ করব। ফয়সাল লেয়ারটা অ্যাক্টিভ কেমনে করব, দেখেন ফয়সাল লেখাটা উপরে একটা ক্লিক দিলাম, তারপরে এই সবুজ এখানে ক্লিক দিলাম, দেখেন এই টিক মার্কটা দেখেন উপর থেকে নিচে চলে আসলো, তার মানে কি এখন ফয়সাল লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই লেয়ারটা কিন্তু আরো বিভিন্ন ভাবে অ্যাক্টিভ করা যায়, যেমন দেখেন মুমিন লেয়ারটা আমি অ্যাক্টিভ করব, দেখেন এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু দেখেন মুমিনের লেখার উপর ডাবল ক্লিক করলাম, দেখেন এই নীল টিক মার্কটা, সরি এই সবুজ টিক মার্কটা এই মুমিন লেখার উপরে আসছে, তার মানে এখন অ্যাক্টিভ আছে মুমিন লেয়ার, ঠিক আছে। এটা মনে রাখবেন মুমিন লেয়ার অ্যাক্টিভ আছে। এবং উপরের দিকে দেখেন যেহেতু আমার মুমিন লেখার উপর টিক মার্ক উঠে আছে, দেখেন উপরে দেখেন এখানে মুমিন লেখা আছে, ঠিক আছে। এখন
এখন হলো পাশে এগুলো সব বাই লেয়ার করে দেবো, বাই লেয়ার, সব এগুলো বাই লেয়ার। ঠিক আছে, এতদিন ধরে এখানে আমরা নিজেরা কাস্টমাইজ কালার, লাইন থিকনেস, লাইন টাইপ এগুলো নিয়ে কিন্তু কাজ করতেছিলাম। ঠিক আছে, বাই লেয়ার করে দেবো। দেখেন মুমিন লেয়ার অ্যাক্টিভ আছে, লাইন টানতেছি, দেখেন লাইন টানতেছি, দেখেন নীল কালার আসতেছে। এইবার আমি ফয়সাল লেয়ার অ্যাক্টিভ করবো। ফয়সাল লেয়ার অ্যাক্টিভ করে দেখেন লাইন আসতেছে লাল কালার। এবার আমি মোশাররফ লেয়ার অ্যাক্টিভ করবো। দেখেন মোশাররফ লেয়ার অ্যাক্টিভ করছি, দেখেন লাইন কালার আসবে। কি কালার আসবে এবার? হলুদ স্যার। হলুদ। ঠিক আছে, এই কাজটা জি। মূলত লাগে পেন্টাগ্রাফের ক্ষেত্রে, কিন্তু এটা খুব কাজে লাগে। এই যেমন ধরেন আপনার একটা নকশা যখন আপনি ট্রেস করতেছেন, তখন সিএস একটা লেয়ারে রেখে দিলেন, তারপরে হচ্ছে হলো বিএস আর একটা লেয়ারে রেখে দিলেন। আচ্ছা, লেয়ারটা কেন লাগবে একটু পরে আমরা দেখি। ঠিক আছে, এবার দেখেন আবার লেয়ারে গেলাম। হ্যাঁ, এই যে দেখেন আমার মুভমেন্ট লেয়ারের পাশে দেখেন একটা লাইটের চিহ্ন আছে। এই দেখেন বাল্ব, বাল্ব মানে কি? আলো জ্বলে। ঠিক আছে, মুভমেন্ট লেয়ারের উপর ক্লিক দিলাম, দেখেন নীল লাইনটা হারাই গেছে। তারপর ফয়সালের লাইট যদি বন্ধ করে দিই, লাল কালিটা হারাই যাবে না? দেখেন হারাই গেছে। দেখেন আবার হচ্ছে মুভমেন্ট লেয়ারটা আমি অ্যাক্টিভ করে দিলাম, মানে হচ্ছে লাইট জ্বালাই দিলাম, দেখেন আবার চলে আসছে লাইট। ঠিক আছে, এই যে ফয়সাল লাইটটা জ্বালাই দিলাম, দেখেন চলে আসছে। এই যে যেমন দেখেন এটা কি কাজে লাগে, একটু পেন্টাগ্রাফে কি কাজে লাগে একটু নমুনা দেখাই। এই যে দেখেন এইখানে কিন্তু দুইটা মৌজার কিন্তু একটা পেন্টাগ্রাফ করা হয়েছে। ঠিক আছে, এখন লেয়ারে যাই, দেখেন এখানে আমার হচ্ছে হলো সিএস লাইন, যেগুলো সিএস লাইন গুলো কিন্তু লাল কালারের। দেখেন এই লাইটটা বন্ধ করে দিলাম, দেখেন এই লাল গুলো হারে গেছে, সিএস লাইন হারে গেছে। এর মানে এই নয় যে এটা ডিলিট হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু আবার লাইট জ্বলালে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এই সিএস লেয়ারটা বন্ধ রাখে আমার এই নিচের লেয়ারে, মানে আর এস এতে আমার কিছু কাজ করা লাগে। যেমন সিএস দাগ নম্বরও কিন্তু আমি আলাদা লেয়ারে করে রাখছি। তাহলে দেখেন সিএস দাগ নম্বরটা বন্ধ করে দিলাম, দেখেন লাইনও বন্ধ হয়ে গেল, দেখেন দাগ নম্বর বন্ধ। আমার শুধুমাত্র এখানে আছে কিন্তু আর এস, এই চলো মানে পিআরএস নকশা আর কি এখানে আছে। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের বিভিন্ন রকম কাজে লাগে। দেখেন এখানে আমি যদি সাপোজ ধরেন আমার এই সিএস লাইন গুলো বিরক্ত করতেছে, সিএস লাইন গুলো বন্ধ রাখা, এগুলো সিলেক্ট করলাম। সাপোজ ধরেন আমার এখানে তো অনেক কিছু করে রাখছি, আসলে এটার মতো হবে না। দেখেন এটা সাপোজ যদি কথার কথা বললাম, দেখেন আমি সিলেক্ট করতে পারতেছি, এটা নিয়ে যদি কোনো কাস্টমাইজ করা লাগে করতে পারতেছি। সাপোজ ধরেন এটা হচ্ছে বিএস, এই লাইনের কালার গুলো চেঞ্জ করুন, তাহলে আপনি এখানে ডাইরেক্ট কালার চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু কালার কিন্তু পুরা লেয়ারে যা যা আছে সব কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর সাপোজ ধরেন এটা আমি হচ্ছে হলো এই ম্যাজেন্টা কালার দিলাম। হ্যাঁ, ও সরি, ও আর এস লাইন, এটা সরি। দেখেন এখানে আমি যদি কালার যদি চেঞ্জ করে দিই, সাপোজ ধরেন চলো পিঙ্ক কালার চেঞ্জ করে দিই, দেখেন পুরা লাইন কিন্তু পিঙ্ক হয়ে গেছে। কিন্তু আমাকে কিন্তু সিলেক্ট করে উপরে আবার লাইন থিকনেস কিন্তু আলাদা ভাবে চেঞ্জ করা লাগতেছে না। আমি এভাবে করে ড্রয়িং করে নিয়ে আমি পরবর্তীতে এইখানে লাইন, এই লেয়ারে লাইন, এই কম লাইন থিকনেস যদি বাড়ানো লাগে এখানে বাড়াই দেন। সাপোজ ধরেন আর এস লাইন, যেখানে লাইন থিকনেস 35 mm আছে। হ্যাঁ, এখানে লাইন থিকনেস সাপোজ ধরেন একটু বেশি দিলাম। ঠিক আছে, এটা কি হয়েছে? আচ্ছা, এটা কাস্টমাইজ দিয়ে আছে, এটা চেঞ্জ হয়নি, কারণ এটা হচ্ছে হলো কাস্টমাইজ লাইন থিকনেস আমি দিয়ে রাখছি। ঠিক আছে, তো এটা কিভাবে প্রবলেম ফিক্স হবে এটা পরবর্তীতে দেখানো হবে। দেখেন আমি আমার ইচ্ছা মতো কিন্তু এগুলা কিন্তু কালার চেঞ্জ করার থেকে শুরু করে আদার যা যা আছে সমুদয় কাজগুলো কিন্তু এই লেয়ার মেনটেন করে কাজ করলে কিন্তু করতে পারবো। এখন বিষয় হলো আমাদের অ্যাসাইনমেন্টে আসি। এখন আমাদের অ্যাসাইনমেন্টে এই কাজটা কি কাজে লাগবে? এই যে দেখেন আমি আমাদের অ্যাসাইনমেন্টে একটা নকশা নিয়ে আসি। নকশা আনবো কিভাবে? স্যার রাষ্ট্র রেফারেন্স,
রাস্টার ইমেজ রেফারেন্স, তারপরে আমার নকশা আছে তো। আচ্ছা, প্রথমে লেয়ারটা দিবেন, হ্যাঁ। আচ্ছা, এগুলো আসলে লেয়ারের আমার দরকার নেই, আমি নামই দিই লেয়ারের, লেয়ার গুলো ডিলিট করে দিই। লেয়ার গুলো ডিলিট করবো কিভাবে দেখেন, লেয়ার গুলো ডিলিট করবো কিভাবে দেখেন, পয়সার লেয়ারটা কিন্তু অ্যাক্টিভ আছে, হ্যাঁ, যেখানে ক্রসে কাটা দিলে কিন্তু পয়সার লেয়ার চলে যাবে। জিরো লেয়ারটা কোনোভাবে আপনি ডিলিট করতে পারবেন না। যেমন মোমের লেয়ার অ্যাক্টিভ আছে, এখানে কাটা দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। মোশারফ লেয়ার চলে আসছে, কাটা দিলে লেয়ার চলে যাবে। আমি একটা লেয়ার নেই, এই লেয়ারের নাম দিলাম হচ্ছে হলো, সাপোজ ধরেন এটা কি যে নকশা আল্লাহ জানে। আচ্ছা, ধরে নিলাম এটা পিএস ম্যাপ, পিএস, ঠিক আছে, পিএস ম্যাপ। তাহলে এই লেয়ারটা অ্যাক্টিভ করব, ঠিক আছে, অ্যাক্টিভ করলাম এই লেয়ারটা। অ্যাক্টিভ করে এবার আমি ম্যাপটা নিয়ে আসি, ইনসার্ট রাস্টার ইমেজ রেফারেন্স, কোন একটা ম্যাপ নিয়ে আসি। চল্লিশ ও চল্লিশ, ঠিক আছে। আচ্ছা, এই এই যে এই এই নকশাটা কিন্তু ইনসার্ট হয়েছে কিন্তু এই লেয়ারে, হ্যাঁ, ম্যাপ, এই পিএস ম্যাপ লেয়ারে, হ্যাঁ। এখন এটা একটা লেয়ারে রেখে দিলাম। আচ্ছা, এইটা একটা লেয়ারে রেখে দিলাম, ঠিক আছে। দেখেন এখন লাইট বন্ধ করলে কিন্তু ম্যাপ চলে যাবে, আবার লাইট অন করলে কিন্তু ম্যাপ আবার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা রেখে দিলাম। এবার আমার আরেকটা কম্পোনেন্ট, এই নকশা ড্রয়িং এর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে লাইন। আচ্ছা, বেস ম্যাপের একটা কালার দিয়ে দিই, সাপোজ ধরুন একটা কালার দিলাম, লাল কালারে দিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আবার একটা লেয়ার নেই, লেয়ারের নাম দিই পিএস LIN, পিএস লাইন, ঠিক আছে। এটার একটা লাইন থিকনেস লাগবে 0.35 বা 40 mm দিয়ে আমরা আবার তো টেস্ট করবো। পরবর্তীতে আমাদের যদি লাইন থিকনেস কম বেশি করা হয় পরবর্তীতে দেখেন, এটার নাম দিছি পিএস লাইন, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই লেয়ারটা অ্যাক্টিভ করে তাহলে ড্রয়িং করাটা শুরু করব। তাহলে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এবার আমি লাইন ড্রয়িং করা শুরু করব। এবার করে লাইন আমি ড্র করলাম, আপনারা সুন্দর করে ধীরে ধীরে সুস্থে সুন্দর ড্রয়িং করেন। সাপোজ ধরেন আমার ড্র করা শেষ, হ্যাঁ, নকশা লাইনের উপর আমি ড্রয়িং। এইবার আমার লাগবে হচ্ছিল নকশা, প্রথমে নকশা একটা লেয়ারে নিছি, লাইন আর একটা লেয়ারে দিছি, হ্যাঁ, কালার সেম রাখছি কারণ দুইটাই কিন্তু সেম জরিপের, লাইনটাও বিএস জরিপের, নকশাটাও বিএস জরিপের, ঠিক আছে, এই জন্য রাখছি। এবার আমাকে এখানে একটা দাগ নাম্বার দিতে হবে, ঠিক আছে। তাহলে আবার লেয়ারে যাই, এলিভেটর, তাহলে এখানে আবার একটা লেয়ার তৈরি করি, নাম দেই পিএস দাগ বা নাম্বার, পিএস বাংলাতেই লেখেন পিএস দাগ, পিএস দাগ, ঠিক আছে। তাহলে এখানে আমরা পিএস দাগটা অ্যাক্টিভ করে আপনি এখানে পিএস দাগটা সেট করেন, ঠিক আছে। আমি একটা এই নকশাটা একটু ভালো করে ড্রয়িং করি, আমার বেস লাইন এবার অ্যাক্টিভ করে দিলাম, হ্যাঁ, নকশাটা ট্রেস করি, কয়েকটা লাইন একটু ট্রেস করি, একটু দ্রুত ট্রেস করি। আমার ট্রেস করা ভালো হইতেছে না, কিন্তু আপনারা সুন্দর করে ধীরে ধীরে সুস্থে ট্রেস করবেন, ঠিক আছে, আমার কারণ আমাদের অত সময় নেই। আমি অত সুন্দর করে ট্রেস করলাম না, ধীরে ধীরে সুস্থে আমি ট্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইবার আমাকে দাগ নাম্বার গুলো বসাইতে হবে, আমার ট্রেস করা হয়ে গেছে, আরো কয়েকটা ট্রেস করে নেই। আচ্ছা, আমার এগুলো ট্রেস করা হইতেছে না, হ্যাঁ, আবার আপনি আমার কাছ থেকে অনুপ্রাণিত হবেন না, ঠিক আছে। আমার ট্রেস করা হইতেছে না, আমার মানে দ্রুত গতিতে কাজ দেখাবো তো, কারণ এগুলো কাজে আসলে কালো করা যাবে না, ঠিক আছে। আমার হচ্ছে ট্রেস করা হয়ে গেছে। তাহলে এটা কোন লেয়ারে আছে, এই লাইন গুলো কোন লেয়ারে আছে, কোন লেয়ারে রাখছিলাম স্যার বিএস দাগ না, কি না বলে বিএস লাইন, পিএস লাইন স্যার, পিএস লাইন। আচ্ছা, বিএস লাইনে রাখছি, ঠিক আছে। এখন যদি এখানে যদি কালারটা পরিবর্তন করে দেই কি হবে,
স্যার এই কালারটা লাইনগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। লাইনগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি এগুলো চাই না, কালার পরিবর্তন করতে চাই না, ঠিক আছে। এখানে লাইন থিকনেস যদি এখানে পরিবর্তন করে দেই, লাইন থিকনেস কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, উপরে কিন্তু অবশ্যই কিন্তু লেয়ার মেনটেন করে যখন কাজ করবেন, উপরে অবশ্যই সবগুলাতে কিন্তু বাই লেয়ার লেখা থাকবে। এটা ক্লাসের শুরুর দিকে, কোর্সের শুরুর দিকে বলছিলাম যে এখানে বাই লেয়ার কেন আছে এটা পরবর্তীতে দেখানো হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব বাই লেয়ার থাকবে। বাই লেয়ার মানে কি, আপনি লেয়ার থেকেই সিদ্ধান্ত আসবে যে এগুলোর কালার কি আসবে, লাইন থিকনেস কি আসবে, লাইন টাইপ কি আসবে, লেয়ার থেকে সিদ্ধান্ত আসবে। এই জন্য এগুলো লেখা থাকবে বাই লেয়ার, সব সিলেক্ট থাকবে বাই লেয়ার। হ্যাঁ, এখানে আর আপনি কাস্টমাইজ কোনো লাইন থিকনেস, কালার, আদার্স কোনো কিছু ইনপুট দিতে পারবেন না, তবে আপনি এটাকে কাস্টমাইজ করবেন লেয়ার থেকে, ঠিক আছে। এবার আমাকে দাগ নাম্বার দিতে হবে, তাহলে আমি দাগ নাম্বার লেয়ারটা অ্যাক্টিভ করে নিই, এখানে ডাবল ক্লিক দিই, তাহলে দেখেন এবার দাগ লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এবার দাগ নাম্বার তো একটা টেক্সট, ঠিক আছে, দাগ নাম্বার কিন্তু একটা টেক্সট। তো টেক্সট যেহেতু বসাবো, এর আগে আমাকে অবশ্যই টেক্সট হাইট একটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফরম্যাট টেক্সট স্টাইল, আমি মনে হচ্ছে টেক্সট স্টাইল শুরুর দিকে দিছি। আচ্ছা, ইংরেজি থাকুক, চাইলে বাংলা টেক্সট আসবে, প্যারা নাই, ইংরেজি থাকুক। এটা একটা বোল্ড করে দিলাম। টেক্সট হাইট দিব কত, সাপোজ ধরেন দিলাম হলো 8 ফিট, পরে কম বেশি হলে পরে দেখা যাবে। এইবার আমি দাগ নাম্বার বসাবো, ঠিক আছে। এবার দাগ নাম্বার বসাবো, একটা লিস্ট আছে, এই লিস্টটা আমি হলো আপনাদের সাথে শেয়ার করব, পরবর্তীতে মানে কি ক্লাস শেষে শেয়ার করে দেবো বা ক্লাসের মধ্যে শেয়ার করে দেবো। এবার দেখেন লিস্টটা অটোক্যাডে কিভাবে আমি ইনপুট করব। এপি, এটার ফুল কমান্ড হচ্ছে হলো APP, অ্যাপ লোড, LOAD, মানে এই অটোক্যাডে আপনি আরেকটা অ্যাপ লোড করতে চাইতেছেন, এর শর্ট কমান্ড হচ্ছে হলো AP ইন্টার। যখন AP ইন্টার দিলেন, তখন আপনার কম্পিউটারের কোন লোকেশনে আপনি লিস্টটা রাখছেন সেই লোকেশনে আপনি চলে যাবেন, ঠিক আছে। এই যেমন আমি এখানে অটোক্যাড লিস্ট লিখে রাখছি, এই ডাবল ক্লিক করে ওকে না কেন, এই যে দেখেন নাম্বারিং, এটাই হচ্ছিল সেই লিস্ট, ঠিক আছে। নাম্বারিং এ ক্লিক দিলাম, লোড, দেখেন যখন লোডে ক্লিক দিলাম নিচে উঠছে হলো নাম্বারিং ডট লিস্ট সাকসেসফুলি লোডেড, মানে এখানে যখন সাকসেসফুলি লোডেড কথা ঢুকবে তখন আপনি বুঝবেন যে না, আমার অটোক্যাডে লিস্টটা লোড হয়ে গেছে, তাই এটা আপনি ক্লোজ করে দিবেন। এবার আপনি কমান্ড দেন হলো NM, হ্যাঁ, NM ইন্টার। দেখেন এবার বলতেছে ইনক্রিমেন্ট, বলতেছে আপনি ইনক্রিমেন্ট কত চান, 1 2 3 4, নাকি এরকম 2 1 2 3 4 এভাবে বসবে, নাকি 1 3 5 7 9। যদি 1 3 হয় তাহলে ইনক্রিমেন্ট হবে হলো 2, যদি হয় 1 4 8 12 16 তাহলে এই ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে হলো 4, ঠিক আছে। অবশ্যই আমাদের ভাইগুলোর ইনক্রিমেন্ট অবশ্যই 1 হবে। এই যে দেখেন বলতেছে ইনক্রিমেন্ট বাই 1, ঠিক আছে 1। এবার ইন্টার দিয়ে দিলাম। এবার বলতেছে স্টার্ট অর কন্টিনিউ উইথ নাম্বার, বলতেছে কোন নাম্বার থেকে শুরু হবে। তাহলে এখান থেকে দেখেন তো কোন নাম্বার থেকে শুরু হবে, 3622 25 26 28, সর্বনিম্ন নাম্বারটা, তার মানে সর্বনিম্ন হচ্ছে হলো 3622, ঠিক আছে। তাহলে লিখে দেন 3622, 3322 লিখছি, 3622 ইন্টার। হ্যাঁ, এবার ক্লিক দেন। আচ্ছা, টেক্সট হাইটটা আমার কাছে একটু ছোট লাগতেছে, আমি টেক্সট হাইটটা আরেকটু বড় করে নিয়ে আসি, তাহলে এটা বাদ দিই। আবার যাই হলো ফরম্যাট টেক্সট স্টাইল, এখানে 8 নয় এটা 20 করে দিই, 20 ফিট, সেট কারেন্ট, ওকে, ক্লোজ। এবার আবার কমান্ড দেন NM ইন্টার, ইনক্রিমেন্ট 1, অবভিয়াসলি 1, দেন হচ্ছে কন্টিনিউ উইথ নাম্বার হচ্ছে 3622, হ্যাঁ 3622 ইন্টার, ক্লিক, কি রে, আচ্ছা 3622। এবার 3623 কোথায় দেখেন, 3623 এর ক্লিক দেন, 3624 এর ক্লিক, 25 কোথায় 25, যেখানে 25, 26 কোথায় 26, 27 কো 27, তারপরে 28 কো 28, তারপরে 29, তারপরে 30, 31 কো, এবার খুঁজতে হবে বুঝছেন। এই যে 31, এটা 32, 33 কো, এই যে এটা হলো 33, এটা 34, এটা 35, এটা 36 হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমি দেখেন এটা বসানোর পরে দেখতেছি যে আমার টেক্সটটা খুবই ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন বড় তো করতে হবে, তাহলে এখন আপনি এখন হচ্ছে হলো এই BS লাইনটা অফ করে দেন,
বেস ম্যাপটা অফ করে দেন। দেখেন শুধুমাত্র লেয়ার আছে, শুধুমাত্র এই কি বলে এটাকে দাগ নাম্বার গুলো আছে। পুরা দাগটা সিলেক্ট করেন, এবার কমান্ড দেন এমও ইন্টার, দেন হচ্ছে টেক্সট হাইট এটা করে দেন। আপনার যেটা লাগবে যেটি সেটাই করে দিবেন। আমি 30 ফিট দিলাম, কথার কথা, ইন্টার। দেখেন টেক্সট হাইট বড় হয়ে গেছে। আচ্ছা এবার আবার আপনি এই লাইট গুলো আবার জ্বালাই দেন। ঠিক আছে, ম্যাপ আপাতত দরকার নেই। এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর এটা নকশা কিন্তু ট্রেস করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমি এইভাবে করে যে হলো এই লেয়ার মেইনটেইন করে যে কাজটা করতেছি, আসলে এইভাবে করে করার দরকার নেই। এটা এইখান থেকে রিবন থেকে করাটাই সুবিধা। এই জিনিসটা দেখেন এই ড্রয়িং এর উপরে যে একটা এই যে একটা উইন্ডোর মতো একটা কিছু একটা আছে, হ্যাঁ এটা বিরক্ত লাগতেছে না বলুন তো? এটা কালো একটা জিনিস আছে। এটা আসলে এইভাবে করে কাজ করার দরকার নাই। এটা কিভাবে কাজ করতে হবে এটা একটু দেখাই। আচ্ছা দেখেন এই যে উপরের দিকে দেখেন, এইটা কিন্তু দেখেন এখানে লেখাই আছে লেয়ার। ঠিক আছে, এইটাই কিন্তু লেয়ার অপশন। আমি কিন্তু এখান থেকেই কাজ করি। দেখেন এখান থেকে কিভাবে কাজ করবেন। সাপোজ ধরেন আমরা একটু কালার গুলো পরিবর্তন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি বিএস লাইনের কালার দিলাম পিঙ্ক, ম্যাপের আচ্ছা দাগের কালার দিলাম হচ্ছে নীল কালার। ঠিক আছে, দেখেন আমি এতটুকু কাজ করে ফেলছি। এখন আমার মনে হইতেছে আবার আমার বিএস লাইন টানার দরকার। ঠিক আছে, এই যে উপরে ক্লিক দিয়ে দেখেন এই বিএস লাইনে ক্লিক দিলেই বিএস লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার বিএস এ ক্লিক দিলাম, এই যে আমি বিএস লেয়ারটা অ্যাক্টিভ করে কাজ করতেছি। ঠিক আছে, এই কাজ করে সাপোজ ধরুন আমার লাইন টানা হয়েছে, আমি এখন এখানে একটা দাগ নম্বর বসাই দিয়েছি। তাহলে দাগ নম্বর বসাবেন মানে কি, তাহলে এখানে উপরেতে ক্লিক দিয়ে এইখানে ক্লিক দিলে এখানে দেখেন এই এই বিএস দাগ এই লেয়ারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি লাইন টানেন, কি কালার লাইন আসবে? এখন নীল রঙের লাইন আসবে, কারণ আমার বিএস দাগের লেয়ারটা কিন্তু আমি নীল কালার দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা আমি বিএস কয়েকটা লাইন আমি টেনে নিই। হ্যাঁ, এই যে বিএস কয়েকটা লাইন আমি টেনে নিছি। হ্যাঁ, এবার আমি বিএস দাগ নম্বর বসাবো। দাগ নম্বর বসাবো, তাহলে দাগ নম্বরে একটু ক্লিক দেন। তাহলে এবার আপনি এনএম ইন্টার ইনক্রিমেন্ট 1, এটা শুরু হবে 37 থেকে শুরু হবে। হ্যাঁ 37, তাহলে 3637 ইন্টার, ক্লিক 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 41, এটা 42। ঠিক আছে, এবার আমার আবার ওই সেম কাহিনী দেখেন, এটা এখানে বড় করলাম, এখানে আবার ছোট আছে। এটা আমাকে চেঞ্জ করতে পারি ইয়ে থেকে ডাইমেনশন স্টাইল সেটিংস থেকে। ঠিক আছে, আচ্ছা আমি ওগুলো ঝামেলায় যাইতেছি না, আমি যেটা আপাতত দেখাইতেছি এটাই দেখাইতেছি। তার মানে আমরা এখন এই লাইনটা অফ করে দেবো, লেয়ারটা অফ করে দেবো এবং ক্লিক করে এই যে বিএস লাইন, এই যে লাইট বন্ধ, এই চলে গেছে। ঠিক আছে, নকশাটাও বন্ধ করে দেন, নকশাটাও বন্ধ হয়ে গেছে। এবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এমও ইন্টার, দেন এখানে টেক্সট হাইট, হ্যাঁ এটা আমরা তখন 30 ফিট না কত দিছিলাম, 30 ফিট ইন্টার, দেখেন হয়ে গেছে। আবার আমরা এখান থেকে এই লেয়ার গুলো অন করে দেবো। দেখেন, আচ্ছা ম্যাপটা একটু বন্ধ রাখি। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আপনাকে কিন্তু ড্রয়িং করতে হবে। আপনি যে অ্যাসাইনমেন্টের কাজ যেটা করবেন, এখানে আপনার ড্রয়িংটা করতে হবে মূলত লেয়ার মেইনটেইন করে। যেমন আপনার গ্রুপমেটদের সাথে আপনি প্রথমেই আলোচনা করবেন কিভাবে কাজটা করবেন। ঠিক আছে, প্ল্যানিং করবেন বসে বসে। তো এইটাই হচ্ছে একটা লিডিং ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিটা কিন্তু আপনার থাকতে হবে। আপনি যখন একটা জরিপ কাজ করতে গেছেন বা জরিপের কথা বাদ দেন, যে কোনো কাজে করতে গেছেন, যখন সবাই দেখবে যে আপনি লিড দিতেছেন, আপনি শিখাই দিতেছেন, তো আপনাকে কোনো হেল্প করা লাগতেছে না, তখন কিন্তু অঘোষিতভাবে আপনারই কিন্তু তারা লিডার হিসেবে কিন্তু মেনে নিবে কিন্তু। তো তো এই জন্য আপনাদের নিজেদের ভিতরে এই লিডারশিপটা গড়ে তোলার জন্য নিজেরা বসে বসে আপনারা প্ল্যানিং করবেন যে এই কাজটা যে উনি দিল,
মুসলিমন্ডল সাহেব যে কাজটা দিল, এই কাজটা কিভাবে করা যায়, তো আপনার প্ল্যানিংটা কি হইতে পারে। তো এটা অবশ্যই লেয়ারে তো অবশ্যই করতে, লেয়ারের কাজটা দেখালাম আমি, লেয়ার অবশ্যই করতে, এই কাজটা কিভাবে করা যায়। আপনার প্ল্যানিং গুলো এভাবে প্ল্যানিং হইতে পারে। যেমন আপনি আপনাদের মধ্যে যে কোনো একজন, সাপোজ ধরেন 4 জনের গ্রুপ, কথার কথা 4 জনের গ্রুপ, এইভাবে করে দাগ দিয়ে দেখলেন যে এটা আপনি করবেন, হ্যাঁ এটা আপনি করবেন, হ্যাঁ এটা আপনি করবেন, আপনি এদিক দিয়ে একটু ভাগ করে নেবেন, যতটুকু চেষ্টা করবেন সমান ভাগ, সমান ভাগ না হলে তো গুনে গুনে তো ভাগ করা সম্ভব। সাপোজ ধরেন এইটুকু হচ্ছে হলো আমি করব, এইটুকু আমি করব, তারপরে এইটুকু আমি করব, না এইটুকু পুরাটা, কথার কথা আর কি। এভাবে করে আপনারা ভাগ করে নেবেন, ঠিক আছে। এই সাপোজ ধরেন এইটুকু হচ্ছে হলো মোশাররফ সাহেবকে দিব, মোশাররফ ভাইকে এইটুকু দিব, আর এইটুকু অমুক অমুক লোককে দিব, ঠিক আছে। দেওয়ার পরে 4 জন আলাদা আলাদা ভাবে তারা এই কাজটা করবেন। কাজ করার পরে এই কাজটা, এই যে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য যে কাজটা করলো, এই কাজটা জয়েন করে ফেলবেন। জয়েন কিভাবে করবেন এই বিষয়টা আমরা পরে দেখবো। আপনারা আপাতত ট্রেস করেন, দাগ নাম্বার বসান। আর এর মধ্যে সামনের ক্লাসে আমি হচ্ছে হলো আপনাদের ইয়েটা চেক করব, যে আপনারা যে ট্রেস করতেছেন, এটা আমি যে ট্রেস করছি, আমার ট্রেস করা কিন্তু হয় নাই, আপনারা ট্রেস করতেছেন, আপনাদের ট্রেস করাগুলো কতটুকু সঠিক হচ্ছে এইটা আমি চেক করব, ঠিক আছে। আপনারা অল্প অল্প কাজ করবেন, আমারে দেখাবেন যে ট্রেসিং করা নিয়ে আমার কোনো আপত্তি আছে কিনা, ঠিক আছে। আপনার টেস্ট গুলো চেক করবো। আর টেস্টটা চেক করতে হবে, কারণ এটা আবার অনেকে আবার কোনোভাবে নিয়েন না, চেক করতে হবে কারণ টেস্ট করতেই পারে না, ম্যাক্সিমাম সার্ভেয়াররাই টেস্ট করতে পারে না। টেস্ট করে, টেস্ট করার পরে ওরা আর মানে সে সামাল দিতে পারে না টেস্ট করে। তো টেস্ট করার কিন্তু কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কিন্তু আমি গতদিন আলোচনা করছি, ঠিক আছে, ওই নিয়ম মেনটেন করে। তো টেস্ট করার নিয়মটা কি, টেস্ট করার নিয়ম হচ্ছে হলো এই যেমন এই লাইনটা, এই লাইনটা কিন্তু দেখেই বোঝা যায় যে এটা একটা সোজা লাইন, তাহলে চোখ বন্ধ করে এটা আপনি সোজা দিয়ে না, চোখ বন্ধ করে সোজা দিয়ে না, আর তাকাতাকির কিছু নেই। এইখানে যদি আপনার একটু আপত্তি যদি মনে হয় যে না রে ভাই এটা আমার বিবেকে বাধা দিতেছে, যেটা একটু বের হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা, এই জায়গাটা আপনি হচ্ছে হলো হয়তো এটা আবার কি হয়? এই জায়গাটা আপনি হচ্ছে হলো একটু কাট করে দিয়ে ইন্টার, তো এই লাইনটা ডিলিট হয়ে টিম করে লাইনটা ডিলিট করে দেন। মেন কথা হলো কি, আপনি একটা যে লাইন টানতেছেন, এই মাঝখানে ডট চিহ্ন যত কম সংখ্যক এই চিহ্নটা থাকবে, হ্যাঁ। আবার অনেকে এক শ্রেণীর লোকরে ড্রয়িং করতে দিলে ড্রয়িং করবে কিভাবে দেখেন, লাইন টানবে কিভাবে দেখেন, আ আ আ আ আ ও এত সময় নিয়ে টান দিছে এবং এত সূক্ষ্ম কাজ করতেছে, পরবর্তীতে তার রেজাল্ট কিন্তু জিরো, রেজাল্ট কিন্তু জিরো। এতগুলা ডট চিহ্ন আসলে গেলে কিন্তু রেজাল্ট কিন্তু জিরো। তাহলে যেহেতু ডট নিচের মানে কি, এগুলা থেকে একটা ত্রিভুজ আপনাকে বানাইতে হবে, ঠিক আছে। ডট নিচের মানে কি, এই যে আপনাকে ত্রিভুজ বানাইতে হবে, প্রত্যেকটা পয়েন্ট ধরতে হবে, ঠিক আছে। তো এতে করে একে তো সময় নষ্ট, মেধা নষ্ট, জীবন নষ্ট, সব নষ্ট, ঠিক আছে। এতে করে কিন্তু রেজাল্ট, কিন্তু অনেকে মনে করে যে আমি খুব কম শর্টার ডিস্টেন্সে লাইনগুলো টানি, তাহলে আমার হচ্ছে রেজাল্ট অধিকতর। ভাই এটা এটা সোজা লাইন, একটু বোঝার চেষ্টা করুন। এটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছে, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছে, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার কারণে হয়তো একটু ইদিক উদিক হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু স্ট্রেট লাইন, স্ট্রেট সোজা লাইন কিন্তু, ঠিক আছে, সোজা লাইন। এটা সোজা লাইন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এভেনলি আপনি নিজে একটু হাতে লাইন টানার চেষ্টা করুন, সোজা লাইন টানতে 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 একটা মশাই যদি দিছে, একটা আপনার কামড় দিছে, তাহলেই কিন্তু আপনি চলো আপনার হাত একটু এঁকে বেঁকে চলে যাবে। এটা বিভিন্ন কারণে কিন্তু এঁকে বেঁকে যাইতে পারে। তো সুতরাং এটা কিন্তু স্ট্রেট লাইন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি এখন ভাবতে পারেন যে না ভাই এটা স্ট্রেট লাইন নয়, এটা আমি কিছুতেই মানতেছি না, একটু কার্ভ আছে। ভাই চিন্তা করেন, ও যে এইটুকু যে বাঁকা করলো দেখেন, এইখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু সোজাই লাইন আছে, দেখেন এইখান থেকে এই পর্যন্ত সোজা আছে, এইটুকু যে বাঁকা করলো, ও কোন জ্যামিতি মানে মেপে মেপে কেউ বাঁকা করছে, আপনার কি মনে হয়? ও জ্যামিতির হচ্ছে কাটা কম্পাস, এই সাদা ফাদার যা যা আছে, এগুলো ধরে কি ওকে এটা কি একটু কাট করে বাঁকা করে দিছে? আপনার কি মনে হয়?
স্যার আমার যে একটা প্রশ্ন হলো যে আহ, যিনি এটা ড্রয়িং করছে ফ্রি হ্যান্ডে উনি কি এটা স্কেল নিয়ে আর দাগটা দিতে পারতো না? না, এখন স্কেল নিয়ে তো দাগ দিতে পারতো, কিন্তু আপনি এই গোটা নকশায় একটা লাইনও তো স্কেল ধরে টানা দেখবেন, অনেক সোজা লাইন আছে, স্কেল ধরে একটা ড্রয়িংও তো স্কেল ধরে করা নাই, একটা ড্রয়িংও নাই। কিন্তু কেন করে না এটাই তো প্রশ্ন। না, এটা এখন যারা এই কাজের সাথে যুক্ত, অবশ্যই কারণ আছে, স্কেল ধরে না, এর অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা ওইটা ছেড়ে দেন, আচ্ছা ওইটা ছেড়ে দেন, এখন বলেন তো এইটা একটা লাইন টানি দেখেন, এই যে এটা কাটায় কাটায় সোজা হয়ে গেছে না, এটাও কি স্কেল ধরে করা? এই লাইনটাও কি স্কেল ধরে করা? তার স্কেল ধরে করা? উম, না স্যার। এটা অবশ্যই স্কেল ধরে করা না। আমরা কিন্তু বুঝি স্কেল ধরে একটা লাইন টানলে লাইনটা কেমন আসে, একটু ফ্রি হ্যান্ডে সোজা হইলেও মানে দেখে কিন্তু বোঝা যায় কিন্তু যে এটা একটু স্কেল ধরা না, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এই বিষয়টা বিবেচনা করতে হবে। তো অনেকে বুঝছেন, অনেকে অনেকে মানে এইভাবে করে পড়ে, মানে অনেক সূক্ষ্ম কাজ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি সে সূক্ষ্ম কাজ করতে পারে না, সে আরো কাজ বিগড়ায় দেয়, সে কাজের ভিতরে আরো কমপ্লেক্সিটি ঢুকায় দেয়। তো আপনার এই লাইনের ক্ষেত্রে আমি বলবো, একটু যদি মাকা বের হয়ে চলে গেছে, তাহলে আপনার বিবেকে যত বাধা দিতেছে, না আমি ভাই নকশার বাইরে যাব না, তাহলে ভাই এটা যতদূর পর্যন্ত মিলে গেছে ততদূর পর্যন্তই একটা ডট দেন, তারপর এখান থেকে প্রয়োজনে আপনি আরেকটা ডট দেন, আরেকটা দেন, এখানে একটা দিলেন, তারপরে এখানে একটা দিয়ে দিলেন, ব্যাস শেষ। এখানে কিন্তু এই তিনটা ডটের বেশি কিন্তু ডটের দরকারই নাই, খুব বেশি হলো তিনটা, খুব বেশি হলো আমার মতে এক লাইন, এক সিঙ্গুলার লাইনে করা উচিত আমার মতে, কিন্তু এখানে তিনটার বেশি কিন্তু প্রয়োজনই নাই, অপ্রয়োজনীয়। তার মানে ট্রেস করার সময় আমি এটা খেয়াল করব যে আপনি এই সোজা লাইনটা টানতে গিয়ে এটা কি এক স্ট্রেট লাইন সোজা টানা যায়? দেখেন এটা কিন্তু সোজা টানা যাইতেছে, কিন্তু আপনি এই সোজা লাইন টানতে গিয়ে আপনি কতগুলা ডট ব্যবহার করছেন। আপনি এই লাইনও খুব বেশি হলে যদি একটু মনে হয়, যদি আপনার বিবেকে যদি বাধাই দেয়, তাহলে আপনি হচ্ছে হলো এখান থেকে হাতে এখানে একটা দিলেন, তারপরে হচ্ছে এই যে এখানে টানে দেখবেন, টানে দেখবেন মোটামুটি এই পর্যন্ত মিলতেছে, তাহলে এখানে একটা ক্লিক দিলেন, তারপরে আচ্ছা আর যদি দিতে মন চায় আবার একটা দিলেন ক্লিক, নেন এবার আপনি পার করে দেন। এখানে দিছি কয়টা? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? দেখেন আমার কিন্তু ক্যাভার কিন্তু, আপনি কিন্তু কোনোভাবে বলতে পারেন না যে ওসমান মন্ডল সাহেব আপনি হচ্ছিল আপনার কাজ হয় না, আপনার কাজ সূক্ষ্ম হয় নাই, এই ভাব করে কাজ কেন করতে বলতেছে? ভাই রে, কাজ করবেন আপনি, আপনি কাজ করবেন, আপনি ভুল করেন ঠিক করেন, আমার কি যায় আসে? আমার কোনো কিছু যায় আসে না। তো যত ডটের দিবেন ভিতরে আপনার তত খন্ডে কিন্তু বিভক্ত করতে হবে। ত্রিভুজের সংখ্যা বেড়ে গেলে কিন্তু খুবই বিপদ, খুবই মুশকিলের কাজ। আমরা ত্রিভুজ ধরে সীমানা নির্ধারণ করে ত্রিভুজ ধরে কাজ করি, তো আমরা বুঝতে পারি এই ত্রিভুজটা মানে কত বড় ভয়ঙ্কর জিনিস, এটা মানে খুবই মারাত্মক জিনিস। এই জন্য যতটুকু কম সংখ্যক ত্রিভুজ আমাদের করতে হবে। আবার অনেকে দেখবেন, আপনাদের মধ্যে অনেকে দেখবেন যে আচ্ছা আপনার মধ্যে অনেকে দেখবেন যে এটাকে ত্রিভুজ বানাই দিছে। নো, এটা কোনোভাবে ত্রিভুজ না, এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ। এক, দুই, তিন, চার, চারটা বাহু, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ না, ঠিক আছে? এইখানে একটা দিবেন, তখন এই কাজটা সঠিক বলে বিবেচিত হবে, ঠিক আছে? এই হলো বিষয়। এইভাবে করে আপনারা কাজ শুরু করেন। আপনাদের মধ্যে কিছু গ্রুপ ইনস্ট্রাক্টর রাখা হয়েছে, কারণ তারা রেগুলার আপনাকে অবজারভেশন করবে, আপনার যে কোনো সমস্যা এই কাজ করতে যায় আপনারা যেন আমারে গুতাগুতি না করেন, এই কাজ করতে যায় আপনি আপনার ইনস্ট্রাক্টরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এখানে আমি এটা করতে চাইতেছি, আপনার দৃষ্টিকোণ দেখি কি হবে, বা আমি এখানে প্রবলেম হইতেছে ট্রেস করতে যায়, এটা কিভাবে করা যায়, কিভাবে এগুলো করা যায়, ঠিক আছে? তো দরকার হলে ইনস্ট্রাক্টরকে আপনি নক করবেন, ইনস্ট্রাক্টরকে বলে দেওয়া আছে, তারা নক করবেন। আর দরকার না হলে আপনারা হলো নিজেরাই কাজ করবেন, ঠিক আছে? আর ইনস্ট্রাক্টরকে নিয়ে আপনারা একটা গ্রুপ তৈরি করেন, আলাদা গ্রুপ তৈরি করেন, এবং এই কাজ করার পরে যে তিনটা আলাদা আলাদা ম্যাপ আছে, হ্যাঁ, তিনটা গ্রুপ থেকে তিনটা ফুল ম্যাপ কিন্তু আপনারা আমাকে তৈরি করে দিবেন। তৈরি করে দেওয়ার পরে এই তিনটা ম্যাপ এখন আমরা জোড়া লাগাবো। এই তিনটা ম্যাপ কিন্তু পাশাপাশি সিটের নকশা, বুঝছেন? পাশাপাশি সিটের নকশা। এই প্রত্যেকটা পার্সনকে এই গ্রুপ ওয়ার্ক করার পরে কাজটা আমাকে সাবমিট করার পর প্রত্যেকটা পার্সনকে আলাদা আলাদা ভাবে এই তিনটা সিট জোড়া লাগাইতে হবে, এবং এই তিনটা সিট জোড়া লাগাতে কিন্তু একটু মুশকিল আছে,
কিন্তু আপনাদের জোড়া লাগাইতে হবে। কিভাবে জোড়া লাগাবেন ওটা আমি পরে দেখাবো। আপনারা আপাতত ট্রেস করেন, কাজ করতে করতে আটকায় গেলে কোনো সমস্যা হলে আপনার গ্রুপ ইনস্ট্রাক্টরকে আপনি নক করবেন। তো আপনারা একটা গ্রুপ তৈরি করবেন, যে গ্রুপ তৈরি করে ফেলছি একটা গ্রুপ তৈরি করে ফেলেন এবং নিজেরা আলাপ করেন যে কিভাবে কাজটা শুরু করা যায়। এখানে কিন্তু আরো কিছু পদ্ধতি আছে, আরো প্রসেস আছে, সেই প্রসেস গুলাতে আমরা আজকে যেতে চাই না। ঠিক আছে, আজকে আমরা ওই প্রসেস গুলাতে যাবো না, আরো কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, ঠিক আছে। আচ্ছা, আর আমি এই লিস্টটা আমি এখনই দিয়ে দিই, লিস্টটা আপনাদের অনেকের কাছে আছে, লিস্টটা আমি দিয়ে দিই। এর শর্ট কমান্ড হচ্ছে হলো এনএম, এনএম মনে থাকবে না, কমান্ডটাও লিখে দিই। এটা ক্যাডে লোড করবো কিভাবে? আচ্ছা, এই হলো বিষয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন